ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ মডেল প্রশ্ন সেট নম্বর 1, ষষ্ঠ শ্রেণী ক্লাস 6, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 1, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। ভিডিও শুরুতেই বলবো, পরিবেশ বিষয়ে আসলে সর্বোচ্চ নম্বর তোলা যায় যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে কিন্তু পরিবেশে তোমার একবারে 100-তে 100, 50-এ 50 বা 30-এ 30 এভাবেই বা 70-এ 70 এভাবে মার্ক তোলা যায়। কিন্তু তার জন্য যেটা দরকার, দেখো তোমাদের এখানে ছবিতে কিছু স্টুডেন্টের নাম দিয়েছি। এরা আসলে কিন্তু যেমন দেবদত্তা মাঝি 2023 সনে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, কুন্তল সিংহ মহাপাত্র 2021 সালে মাধ্যমিকে ফার্স্ট। এরা কিন্তু এদের যদি মার্ক বিশ্লেষণ দেখো, তাহলে কোনোটায় 99, কোনোটায় 98, কোনোটায় 97 এরকম করে কিন্তু মার্ক। কীভাবে সম্ভব? আসলে সম্ভব যদি তোমরা একবার প্রথম থেকে টেক্সট বইটি ফুললি ভালো করে পড়ো, এবং দেখা গেছে টেক্সট বই পড়ার পাশাপাশি বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখে যে কিভাবে পড়তে হবে সেটা যদি ক্লিয়ার করো, যে না আমাকে এটা ভালো করে মনে রাখতে হবে, এবং একবারে যেভাবে চেয়েছে সেভাবেই পুঙ্খানুপুঙ্খানুভাবে উপস্থাপন করতে পারবে, তাইলেই কিন্তু তোমরা ভালো নম্বর পাবে। যাই হোক, এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাবে আমার এই ইউটিউব চ্যানেলে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে যদি বলি, আমি এখানে সেট নম্বর 1 দিয়েছি। 1 নম্বর সেটের যে প্রশ্ন, আমি একটু বড় করে দেখাই। নিচের প্রশ্নগুলো নির্দেশ অনুসারে উত্তর দাও, অর্থাৎ এটাকে নির্দেশ অনুসারে উত্তর দিতে বলছে। বিভিন্ন কখনো শূন্যস্থান, কখনো সত্য মিথ্যা, কখনো এমসিকিউ এ টাইপের প্রশ্ন, তোমাকে এরকম করে উত্তর দিতে হবে। টোটাল 8টি প্রশ্ন, 8টিতে 8 মার্ক। পরে 2 নম্বরে স্তম্ভ মিলাও। 2 নম্বরে স্তম্ভ মিলকরণ। 3 নম্বরে হচ্ছে তোমার নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। 4 নম্বরে পার্থক্যমূলক প্রশ্ন, এবং 5 নম্বরে যে কোনো 3টি অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন। এখানে 3 মার্ক করে। যাই হোক, আমি সরাসরি 1 নম্বর প্রশ্নে চলে যাব। 1 নম্বর প্রশ্ন যদি দেখি, তাহলে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। এটা হচ্ছে 1 নম্বরে 1 মার্কের প্রশ্ন। তা আমরা প্রশ্ন বিশ্লেষণের পাশাপাশি আসলে এর বেসিক যে নলেজটা, সেটা আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ, কাগজ পুড়িয়ে ছাই হওয়া একটি একমুখী ভৌত, কারণ একবার কাগজ পুড়ে ছাই হয়ে গেলে তাকে আবার কাগজে ফেরানো যায় না, এই কারণে এটা একমুখী ভৌত পরিবর্তন। একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ল্যাক্টোবেসিলাস এই ব্যাকটেরিয়া দুধকে দইয়ে পরিণত করে। এরপরে আমরা 2, 3 এবং 4 নম্বরের প্রশ্ন, পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো এবং সঠিক উত্তরটি নির্বাচন করো। গাছের পাতা ঝরে যাওয়া একটি ড্যাশ পরিবর্তন। তাহলে আমরা প্রথমে যদি পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম হচ্ছে মৌমাছি। মৌমাছি ফুল থেকে ফুলে উড়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে। সঠিক উত্তরটি নির্বাচন করো। গাছের পাতা ঝরে যাওয়া একটি পর্যাবৃত্ত পরিবর্তন, কারণ নির্দিষ্ট ঋতুতে নিয়মিত পাতা ঝরে যায়। পরের প্রশ্ন হচ্ছে তোমার 5, তন্তু উৎপাদনে সাহায্য করে একটি পতঙ্গের নাম লেখো, এবং 6 হচ্ছে সত্য মিথ্যা লেখো। গাঢ় সালফারিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয়, এটি একটি রাসায়নিক পরিবর্তন। তাহলে তন্তু উৎপাদনে সহায়ক একটি পতঙ্গের নাম হচ্ছে রেশম কীট। রেশম কীট থেকে রেশম তন্তু পাওয়া যায়। সত্য অথবা মিথ্যা লেখো। গাঢ় সালফারিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয়, এটি একটি রাসায়নিক পরিবর্তন। এটা মিথ্যা, কারণ তাপ উৎপন্ন হলেও এটি ভৌত পরিবর্তন, রাসায়নিক নয়। এরপরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 7 নম্বর ড্যাশ হলো একটি জৈব সার, এবং 8 নম্বর হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। কড মাছের যকৃতে তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমি যদি দেখি, ড্যাশ হলো একটি জৈব সার, এটা হচ্ছে কম্পোস্ট হলো একটি জৈব সার, আর সত্য মিথ্যা, কড মাছের যকৃতে তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ডি থাকে, ভিটামিন সি নয়, কাজে এটা মিথ্যা। পরের প্রশ্ন যদি আমরা দেখি, সে প্রশ্ন হচ্ছে একটি ধীর গতি সম্পন্ন 9 নম্বর রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো এবং কোন গাছ থেকে রজন পাওয়া যায়। আমরা যদি বলি একটি ধীরগত লোহায় মরিচে পড়া, এটি খুব ধীর ঘটে বলে ধীরগতি সম্পন্ন বিক্রিয়া। কোন গাছ থেকে রজন পাওয়া যায়? এটা পাইন গাছ থেকে রজন সংগ্রহ করা হয়। এই ছিল তোমার টোটাল যে 10টি প্রশ্ন। 10টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্ন অ্যান্সার করতে বলছে। আমি 10টি প্রশ্নের উত্তরই তোমরা এক এক করে দিয়ে দিয়েছি। এরপর 2 নম্বরে স্তম্ভ মিলকরণ, জাপ পোকা। জাপ পোকার সাথে কি কঠিন ধাতু, তারপরে ভৌত পরিবর্তন, তারপরে হচ্ছে গাজর। আর আমরা একটু যদি দেখি, জাপ পোকা হচ্ছে তামা। তামা কেন? জাপ পোকা তামার তৈরি বাসন পাতিলে আকৃষ্ট হয়, হিমাটাইট। তারপরে গিয়ে কঠিন ধাতু, এটা হিমাটাইট। হিমাটাইট কেন? হিমাটাইট হলো লোহার আকরিক যা কঠিন ধাতু ঊর্ধ্বপাতনে ও কঠিন ধাতু। তারপর ভৌত পরিবর্তন, ন্যাপথলিন। ঊর্ধ্বপাতনে নতুন পদার্থ তৈরি হয়, ঠিক আছে। ন্যাপথলিন হচ্ছে ঊর্ধ্বপাতনে ন্যাপথলিন তৈরি হয়। এবং গাজর হচ্ছে মূল। গাজর হলো উদ্ভিদের
মূল। গাজর হলো উদ্ভিদের মূল। এখন যদি আমরা একটু উত্তরগুলি একটু মিলিয়ে নিই, জাপ পোকার সাথে কিন্তু তামাইট এলে ঠিক আছে, কঠিন ধাতুর সাথে হিমাটাইট ঠিক আছে, ভৌত পরিবর্তন হচ্ছে ন্যাপথলিনের পরিবর্তন এবং গাজর হচ্ছে মূল। এভাবে তোমরা মিলিয়ে নেবে। পরের প্রশ্ন হচ্ছে আমরা দেখি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন কি আছে? 3 নম্বর, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা সম্পর্কে আলোচনা করো। তাহলে আমরা সাগর কুসুম আর সন্ন্যাসী কাঁকড়া একটি ফাঁকা শামুকের খোলসে বাস করে। সেই খোলসের গায়ে সাগর কুসুম লেগে থাকে। সাগর কুসুমের দংশনকারী কোষ শত্রুদের দূরে রাখে, ফলে সন্ন্যাসী কাঁকড়া সুরক্ষা পায়। অন্যদিকে সাগর কুসুমে কাঁকড়ার সঙ্গে চলাফেরা করে খাদ্য সংগ্রহের সুবিধা পায়। এইভাবে উভয় উপকৃত হয় বলে একে মিথজীবিতা বলা হয়। আমাদের 2 মার্কের অটোমেটিক প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরের প্রশ্ন, হ্যাঁ, গাছে রেশন পদার্থ জমে ধুনো তৈরি হয়, এটি কী ধরনের পরিবর্তন? কারণ ব্যাখ্যা করো। হ্যাঁ, গাছে রেশন পদার্থ যেমন রজন জমে শক্ত হয়ে ধুনো তৈরি হয়। এই প্রক্রিয়া কোনো নতুন পদার্থ সৃষ্টি হয় না, শুধু অবস্থার পরিবর্তন ঘটে, তাই একটি ভৌত পরিবর্তন। এরপর 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে? অক্সিজেনের দুটি ধর্ম লেখো। অক্সিজেনের দুটি ধর্ম হচ্ছে অক্সিজেন দহন প্রক্রিয়ায় সহায়তা করে, অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন গ্যাস। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, পার্থক্য লেখো যৌগিক ও মিশ্রিত পদার্থ এবং ভৌত রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, তাহলে যৌগিক ও মিশ্র পদার্থ 2 বা ততোধিক মৌল রাসায়নিকভাবে যুক্ত হয়ে তৈরি হয় যৌগিক পদার্থ, আর 2 বা ততোধিক পদার্থ ভৌতভাবে মিশে তৈরি হয় তোমার মিশ্র পদার্থ। নির্দিষ্ট অনুপাতে থাকে না। নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সৃষ্টি হয়, উপাদানগুলো নিজস্ব ধর্ম বজায় থাকে। সাধারণত ভৌত উপায়ে পৃথক করা যায় না, ভৌত পদ্ধতিতে সহজে পৃথক করা যায়। উদাহরণ জল এবং লবণ, উদাহরণ হচ্ছে বালি এবং লবণ, বায়ু। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। ভৌত পরিবর্তন, নতুন পদার্থ তৈরি হয় না, তার নতুন পদার্থ তৈরি হয়। রাসায়নিক পদার্থ পরিবর্তনে সাধারণত উল্টানো যায়, গঠন অপরিবর্তিত থাকে, সাধারণত উল্টানো যায় না, গঠন পরিবর্তিত হয়। হ্যাঁ, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন বলছে 3টি প্রশ্নের উত্তর দিতে বলছে। এখানে 4টি প্রশ্ন আছে, 3 মার্ক করে প্রতিটি প্রশ্নে। হ্যাঁ, নিকেল গুঁড়ো, বালি এবং লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে? হ্যাঁ, তাই নিকেল গুঁড়ো বালি যদি আমি আলাদা নিকেল গুঁড়ো বালি এবং লবণের মিশ্রণকে পৃথক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ। প্রথমে একটি চুম্বক মিশ্রণের উপর ধরলে নিকেলের গুঁড়ো চুম্বকের সঙ্গে লেগে এভাবে নিকেল আলাদা করবে। এরপর অবশিষ্ট বালি এবং লবণের মিশ্রণে জল যোগ করা হয়, লবণ জলে দ্রবীভূত হয় কিন্তু বালি হয় না। এই ছাঁকনি ফিল্টার পেপার দিয়ে ছাঁকলে বালি আলাদা হয়ে যাবে। ছাঁকা জলের মধ্যে থাকা লবণযুক্ত দ্রবণকে বাষ্পীভবন করলে জল উড়ে যাবে এবং লবণ পাওয়া যায়। এইভাবে 3টি উপাদান পৃথক করা যায়। এরপরের প্রশ্ন, যোজ্যতা কাকে বলে? হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা কত? তাহলে দেখা যাচ্ছে কোনো মৌলের একটি পরমাণু যতটি হাইড্রোজেন পরমাণু বা অন্য মৌলের পরমাণুর সঙ্গে বন্ধন গঠন করতে পারে তাকে ওই মৌলের যোজনী বলে। হাইড্রোজেন সালফাইডের রাসায়নিক সংকেত H2S, এখানে একটি সালফার পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত রয়েছে, অতএব হাইড্রোজেন সালফাইড সালফারের যোজনী 2। এরপরের প্রশ্ন, জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কী কী উপায়ে কীটপতঙ্গ দমন করা হয় সেগুলি বিশদে আলোচনা করো। হ্যাঁ, জৈব পদ্ধতিতে পরিবেশের ক্ষতি না করে প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন করা যায়। পদ্ধতিগুলো হলো নিম নির্যাস ব্যবহার, নিমের পাতার রস বা তেল কীটনাশক হিসেবে কাজ করে। প্রাকৃতিক শত্রু ব্যবহার, হ্যাঁ, ব্যাঙ, পাখি, গিরগিটি ইত্যাদি কীটপতঙ্গ খেয়ে ফসল রক্ষা করে। জৈব কীটনাশক ব্যবহার, ব্যাকটেরিয়া বা ছত্রাক থেকে তৈরি কীটনাশক প্রয়োগ করা হয়। ফসল পর্যায়ক্রমে চাষ, একই জমিতে বারবার একই ফসল না চাষ করে কীটের সংখ্যা কমানো হয়। এই পদ্ধতিগুলি পরিবেশ বান্ধব ও নিরাপদ। পরের প্রশ্ন হচ্ছে জৈব পদ্ধতিতে কৃষি জমিতে, এটা তো বললাম, পাউরুটি কিভাবে তৈরি করা হয়। 4 নম্বরের প্রশ্ন। পাউরুটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হলো। প্রথমে ময়দা, জল, চিনি এবং ইস্ট একসঙ্গে মেশানো। ইস্ট একটি অণুজীব যে গাজন প্রক্রিয়া ঘটায়। গাজনের সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, ফলে ময়দা ফুলে ওঠে। এরপর মিশ্রণটি ওভেনে কেক করা হয়। তারপরে ময়দা শক্ত হয়ে পাউরুটি তৈরি হয়। এটি একটি রাসায়নিক পরিবর্তন, কারণ নতুন পদার্থ তৈরি হয়। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন বিশ্লেষণ এবং প্রতিটির বেসিক ধরে ধরে আলোচনা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা অনেক উপকৃত হবে এবং এরকম অনেক প্রশ্ন তোমাদের কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেবো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।